আসসালামু আলাইকুম সবাইকে। এটা হচ্ছে আমাদের ফিজিক্স ফার্স্ট পেপারের ভেক্টর অধ্যায়ের উপরে ডিইউ রিটেন স্পেশাল ক্লাস। তো আমরা এই ক্লাসে মূলত ডিইউ ভর্তি পরীক্ষায় আসার মতন যে টাইপের রিটেন প্রবলেমগুলো গুরুত্বপূর্ণ সেইগুলো নিয়ে একটু আলোচনা করব। সো এইখানে আমরা আমাদের বাছাই করা কিছু প্রবলেম আছে যেগুলো তুমি যদি ভালোভাবে বুঝতে পারো করতে পারো তাহলে রিটেনে আসার উপযোগী যে টাইপের প্রবলেমগুলো আছে সবগুলো সম্পর্কেই তোমার একটা ওভারঅল আইডিয়া হয়ে যাবে। কিন্তু এইটা মনে করো না যে ভাই এখানে আজকে ক্লাসে যেই কয়েকটা প্রবলেম দেখাবো এগুলাই খালি বারবার বারবার করে প্র্যাকটিস করব, বিষয়টা এরকম যেন না হয়। এখান থেকে তুমি সবগুলো টপিক যেগুলো আসার মতন সেগুলো সম্পর্কে একটা আইডিয়া পাবা। কিন্তু তোমাকে প্র্যাকটিস করার জন্য আমি সাজেস্ট করব, নিজের স্পিড বাড়ানোর জন্য আমি সাজেস্ট করব যে তোমরা যেই টেক্সট বই ইন্টারে ফলো করছো, সেটা ইসাক স্যার হোক, তপন স্যার হোক, সেলু স্যার হোক, যেই স্যারের বই ফলো করছো সেই স্যারের বইয়ের চ্যাপ্টারের শেষে যে উদাহরণের অঙ্কগুলো করানো থাকে না, যেগুলো সলভ করা থাকে, সেই প্রবলেমগুলো নিজেরা প্র্যাকটিসের জন্য একটু বারবার বারবার করে দেখো। কারণ বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে যেটা দেখা যায়, মোটামুটি বইয়ের যে সমস্ত প্রবলেমগুলো আছে সেইগুলাই কিন্তু হুবহু প্রশ্নের পরীক্ষায় থাকে। তো এটা মাথায় রেখো যে ওই প্রবলেমগুলো যেন তোমরা বারবার করে একটু প্র্যাকটিস করো। আর এখানে যে টাইপের প্রবলেমগুলো দেখাচ্ছি সেইগুলা ইনশাল্লাহ যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে যে টাইপের প্রবলেমগুলো আসার মতন ডিইউ রিটেনে সেগুলা সকল টাইপের প্রবলেম সম্পর্কে তোমার একটা ভালো ধারণা হয়ে যাবে। সো চলো আমরা শুরু করি। সবার আগে দেখো এখানে একটা প্রবলেম দেখতে পাচ্ছ। কি বলছে, যদি দুইটা ভেক্টরের লব্ধি তাদের একটার সাথে লম্ব হয় এবং অপরটার মানের 1/3 সমান হয় তবে ভেক্টর দুইটার অনুপাত কত? আমরা দেখো প্রশ্নটা পড়ে যেটা বুঝলাম যে আমাদের একটা ভেক্টর ছিল, এই ভেক্টর আমাদের দুইটা ভেক্টর ছিল, দুইটা ভেক্টরের লব্ধি একটার সাথে লম্ব। তো আমি মনে করলাম ওই দুইটা ভেক্টরের মধ্যে এই হলুদ এটা হলো একটা ভেক্টর এবং আমাদের যে লব্ধিটা সেটা হচ্ছে এই ভেক্টরের সাথে লম্ব। তাহলে বলো তো আরেকটা ভেক্টর সেটা কোন দিক বরাবর থাকবে? আরেকটা ভেক্টর যদি এই দিক বরাবর থাকে তাহলে তাদের যে লব্ধি সেটা কি এই মাঝখান বরাবর যাবে না? তাহলে একটা ভেক্টর যদি এটা হয় তাহলে আরেকটা ভেক্টর কিন্তু এই সাইডে হবে না, এটা নিশ্চিত। তাহলে কোন দিকে হতে পারে? এইরকম একটা দিকে হতে পারে। কোন দিকে হতে পারে? এইরকম একটা দিকে হতে পারে। এখন দেখো এই দুইটা ভেক্টরের যে লব্ধি সেটা হচ্ছে বলছে যে কোনো একটা ভেক্টরের সাথে লম্ব। প্রশ্ন পড়ো, যদি দুইটা ভেক্টরের লব্ধি তাদের একটার সাথে লম্ব হয়, এই একটার সাথে লম্ব হয় এবং অপরটার মানের 1/3 সমান হয়। সো আমি মনে করলাম এই ভেক্টরটার মান হচ্ছে পি, পি এর সাথে এই লব্ধিটা হচ্ছে লম্ব অবস্থায় আছে। আর অপর ভেক্টর যদি কিউ ধরি তাহলে লব্ধির যে মান সেটা হচ্ছে এই অপরটির মানের 1/3 অর্থাৎ কিউ/3। সো দেখো আমরা আগে প্রশ্ন পড়ে ছবিটা আগে একটু এঁকে ফেললাম। সো তুমিও পরীক্ষার হলে যদি ছবিটা একটু ড্র করে ফেলতে পারো, নিজের প্রবলেম সলভ করাটাই দেখবা যে সহজ হচ্ছে। তো এইখানে আমরা প্রবলেমটাকে দুইটা স্টাইলে আসলে সলভ করব। একটা একদম কনভেনশনাল উপায়ে আর আরেকটা একটু স্মার্ট উপায়ে। সো আগে চলো কনভেনশনাল উপায়টা দেখে নিই, যেরকম প্রবলেমগুলো আসলে তোমরা ইন্টারে আসলে কিভাবে করে সলভ করতা। যে কোনো একভাবে ডিউতে করলেই হবে, কিন্তু অবশ্যই যেটা একটু স্মার্ট প্রসেস বা যেটা হচ্ছে একটু কম সময় লাগে সেটাই তো আমরা আসলে ফলো করব, তাই না? তো দেখো আমাদেরকে যেটা বলছে যে এই পি আর কিউ এর যে লব্ধি আর সেটা হচ্ছে পি এর সাথে মনে করো লম্ব। ঠিক আছে, ভেরি গুড, পি এর সাথে লম্ব। তাহলে বলো তো যেহেতু এখানে ভেক্টরের লব্ধির কোণের একটা মান দেওয়া আছে, তাহলে আমি যদি কোণের সূত্র এখানে অ্যাপ্লাই করি, কোণের সূত্র অ্যাপ্লাই করি, দেখি আমাদের মূলত কি বের করতে হবে, দুইটা ভেক্টরের অনুপাত। এই যে দুইটা ভেক্টরের অনুপাত কত? তাহলে দেখো tan 90 এর সমান সমান আমরা কি লিখতে পারি, কোণ যেটা দেওয়া আছে সেটা কার সাথে? পি এর সাথে দেওয়া আছে। তাহলে পিটাকে নিচে একা একা রাখবো এবং অন্য যেই ভেক্টরটা আছে সেটা লিখবো হচ্ছে কিউ সাইন সামথিং প্লাস কিউ কস সামথিং। এই সামথিং এর জায়গায় কি বসে? সামথিং এর জায়গায় বসে পি আর কিউ এর মধ্যবর্তী যে কোণ সেটা। তাহলে এখানে আমরা বসাবো কিউ সাইন থিটা কিউ কস থিটা। থিটার পরিচয় হচ্ছে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ, এটার মান আমরা জানি না। এখন ভাইয়া দেখো tan 90 এর মান, tan 90 কত? ওই যে সামথিং বাই জিরো বা অসংজ্ঞায়িত। তো এইখানে আমরা যখন এটা লিখছি 1/0 সমান সমান, পরীক্ষায় তো আর এত লাইন লিখবা না, এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য লিখছি। সো এই 1 এর সাথে গুণ দিলাম, 0 এর সাথে এটা গুণ দিলাম, তাহলে কি থাকবে দেখো তো, পি প্লাস কিউ কস থিটা সমান সমান 0। তাহলে cos থিটা সমান সমান কত হচ্ছে? -p/q। তো বলতে পারো ওই তো ভাই তাহলে তো উত্তর হয়েই গেল। আমাদের যেহেতু পি আর কিউ এর মধ্যবর্তী, পি আর কিউ এর অনুপাত বের করতে বলছে, তো ভাই পি আর কিউ এর অনুপাত তো cos থিটা, বা মাইনাসটা এই পাশে নিয়ে আসলে মাইনাস cos থিটা, তাহলে তো উত্তর হয়েই গেল।
খুব খেয়াল করবা এই সমস্ত জায়গাতে থিটার মান কি আমার প্রশ্নে কোথাও দেওয়া ছিল? থিটার মান প্রশ্নে কোথাও দেওয়া ছিল? দেওয়া ছিল না। তাহলে এটা খেয়াল রাখবা, যখন আমরা উত্তর বের করব তখন কোনোভাবেই যাতে করে যেটা আমি ধরে নিছি সেইটা আমার উত্তরের মধ্যে না আসে। এটা খুব গুরুত্বপূর্ণ। অনেকে মনে করো ভাই এই তো পি আর কিউ তো পেয়ে গেছি, উত্তর হয়ে গেছে। খেয়াল করবা, সো থিটার মান যে পি বার কিউকে যে আমি থিটার মাধ্যমে প্রকাশ করলাম, থিটাকে আমার প্রশ্নে কোথাও দেওয়া আছে? দেওয়া নাই। তাহলে আমি উত্তরটা এভাবে রাখতে পারবো না। তাহলে আমার মেইন কাজ হবে এখন কস থিটার ভ্যালুটা কত এইটা ফাইন্ড আউট করা। তাহলে দেখো এই কস থিটার ভ্যালু আমরা কিভাবে করে পেতে পারি? কস থিটার ভ্যালু আমরা কিভাবে করে পেতে পারি? দেখো যেহেতু আর ভেক্টরটা হচ্ছে এই দুইটার লব্ধি, তাহলে আমরা কি লিখতে পারি যে আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos থিটা। তাহলে বলো তো এখানে cos থিটা সমান আমরা তো মানটা একটু আগেই বের করলাম, cos থিটা সমান সমান কত? মাইনাস পি বাই কিউ না? তাহলে এখানে cos থিটার জায়গায় আমরা লিখে ফেললাম মাইনাস পি বাই কিউ, এবং এটা হচ্ছে আমাদের আর স্কোয়ার। তাহলে এখান থেকে আসছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, কাটাকাটি করো, মাইনাস 2p স্কোয়ার, মাইনাস 2p স্কোয়ার। আর এর মানটা কত বলো তো? কিউ বাই 3। তাহলে এখানে আমি লিখতে পারি কিউ স্কোয়ার ডিভাইডেড বাই 9, বুঝছো তো? কিউ বাই 3 স্কোয়ার হয়ে গেছে পুরাটা। তাহলে এখান থেকে পি স্কোয়ারটাকে বাম পাশে নিয়ে আসলাম, পি স্কোয়ার সমান সমান ডান পাশে থাকে হচ্ছে কিউ স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার বাই 9, যেটা বিয়োগ করলে কি আসবে? 8/9 কিউ স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দেখো পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার এটা সমান সমান 8/9। তো আমাদের তো পি বাই কিউ এর অনুপাত লাগবে, সুতরাং পি বাই কিউ এর অনুপাত হচ্ছে, যদি পুরাটাকে তুমি স্কোয়ার রুট করো তাহলে কি আসবে দেখো, উপরে আসবে 2√2, নিচে আসবে 3। ঠিক আছে, 2√2 কে স্কোয়ার করো, দেখো 4 দুগুণে 8 আসছে, আর 3 কে স্কোয়ার করলে 9 আসছে। তাহলে উত্তর কিন্তু এইটা কিন্তু উত্তর। সো আলটিমেটলি আমাদের এখানে লব্ধির দুই রকমের সূত্র ছিল, দুইটাই আসলে অ্যাপ্লাই করা আমরা দেখে ফেললাম। এখন আসো, এইটা তো একটু লম্বা প্রসেস হয়ে গেছে, এটা খুব স্মার্ট একটা ছোট্ট একটা প্রসেস আছে, সেটা একটু দেখাই দিই। দেখো আমরা যে এই ভেক্টরের ছবিটা এখানে আঁকছি, এই ছবিটাকে তুমি যদি একটু ক্লোজলি অবজার্ভ করো, দেখো আমরা এই যে ভেক্টরটা ছিল, এই ভেক্টরটাকে মনে করো এই পাশে নিয়ে গেলাম। সো আমি যদি এই পাশে নিয়ে যাই, ছবিটা যদি আমি একটু রিড্র করি, সো ছবিটা যদি একটু রিড্র করি, ছবিটা হচ্ছে এই রকম। এইটা কিন্তু কিউ হবে। দেখো তুমি ত্রিভুজ সূত্র অনুযায়ী যদি মিলাতে চাও, এই যে এটা হচ্ছে পি ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর, তাহলে আদি থেকে শেষ, আদি থেকে শেষ, এটা হলো আমাদের সেই লব্ধিটা। কিন্তু দেখো বুঝছো কিনা, যে কোনো একজন লোক, ধরো কোনো একজন লোক সে এইখান থেকে যাত্রা শুরু করছে, তারপর এই দিকে গেল, তারপরে সে এই দিকে গেল, তাইলে তার লব্ধি সরণ কত? এই যে আদি থেকে শেষ, এইটাই তার লব্ধি না? তাইলে আমাদের পি আর কিউ এই দুইটার লব্ধি কিন্তু এখানে আর ভেক্টরটা। তাহলে আমি এখানে কি করলাম, এই যে ভেক্টরটা ছিল সেটাকে এই পাশে নিয়ে আসলাম। ভাই কেন নিয়ে আসলেন? কেন নিয়ে আসলেন? তার মেইন কারণটা এখানে গুরুত্বপূর্ণ। কারণ দেখো কিউকে যদি আমি শিফটিং করে এই পাশে নিয়ে আসি, তাহলে কিন্তু এটা একটা ত্রিভুজ হয়ে যাচ্ছে। কি ত্রিভুজ? একটা স্পেশাল ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে। এবং সমকোণী ত্রিভুজের জন্য আমরা কি পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারি? পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে পাই, পিথাগোরাসের সূত্র থেকে পাই, এখানে কি লেখা যাবে? অতিভুজ স্কয়ার সমান সমান পি স্কয়ার প্লাস আর স্কয়ার। এখন আর মানে কি? আর মানে হচ্ছে কিউ স্কয়ার ডিভাইডেড বাই 9। তাহলে খেয়াল করো, পি স্কয়ার সমান সমান আসছে কিউ স্কয়ার মাইনাস কিউ স্কয়ার বাই 9, তাহলে আসছে 8/9 কিউ স্কয়ার, 8/9 কিউ স্কয়ার। তাহলে পি বাই কিউ এইটা সমান সমান হচ্ছে 2√2 ডিভাইডেড বাই 3। দেখছো, এক লাইনের অঙ্ক আসলে এটা, জাস্ট পিথাগোরাস। আমি তো এখানে অনেক ভেঙে সুরে এত তো তুমি করতে যাবে না। তুমি এই আর এর মান জানোই, যে আর এর মান হচ্ছে কিউ বাই 3, তাই না? আর এর মান জানোই কিউ বাই 3। তাহলে একবার এখানে কিউ স্কয়ার বাই 9 বসাই দিয়ে তারপর এখান থেকে ভ্যালু বের করে ফেলবা। সো দেখছো, যদি এরকম চিন্তা করতে পারো তাহলে দেখবা খুব দ্রুত এটা সলভ হয়ে যাচ্ছে। এটাও সহজ কিন্তু একটু লম্বা প্রসেস আর কি। সো আশা করি বুঝতে পারছো। সো এটা হচ্ছে প্রসেস 1, আর এটা হচ্ছে প্রসেস 2, এইটা হচ্ছে প্রসেস 2। ঠিক আছে, আশা করি বুঝছো। চলো পরের প্রবলেমটা দেখে ফেলি। দেখো কি বলছে এখানে,
যে আমাদের দেখাও যে একই বিন্দুতে ক্রিয়ারত দুইটা ভেক্টর রাশির মান সমান হলে এদের লব্ধি ভেক্টর রাশিদ্বয়ের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে। খুবই খুবই পপুলার একটা প্রশ্ন, এটা খুবই পপুলার একটা প্রশ্ন। সো মনে করো এইখানে আমাদের কোনো একটা বস্তু আছে, আমাদেরকে বলল যে এই বস্তুটার উপরে আমরা দুইটা বল প্রয়োগ করছি এবং এই দুইটা বল পরস্পর সমান, এটার মান যদি পি হয় এইটার মানও হচ্ছে পি। দেখাও যে একই বিন্দুতে ক্রিয়ারত দুইটা ভেক্টর রাশির মান সমান হলে, এই যে একই বিন্দুতে ক্রিয়ারত দুইটা ভেক্টর রাশির মান সমান হলে এদের লব্ধি ভেক্টর রাশিদ্বয়ের মধ্যবর্তী যে কোণ, এই যে রাশিদ্বয়ের মধ্যবর্তী যে কোণ আমাদেরকে বললো লব্ধি ভেক্টরটা রাশিদ্বয়ের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করবে। অর্থাৎ এইটা তো আমাদের লব্ধির কোণটা, তাই না? পি এর সাথে যে কোনো একটা ভেক্টরের সাথে লব্ধির কোণ হচ্ছে এটা। তো আমাদেরকে বলছে যদি দুইটা ভেক্টরের মান সমান হয় তাহলে আমাদের যেই লব্ধিটা আছে সেটা হচ্ছে দুইটা ভেক্টরের মধ্যবর্তী যে টোটাল থিটা কোণটা, টোটাল যে থিটা কোণ, সেই থিটা কোণকে সমদ্বিখণ্ডিত করবে। লব্ধিটা থিটা কোণটাকে সমদ্বিখণ্ডিত করবে। তার মানে কি আলফা সমান সমান থিটা বাই 2, এটাই আমাকে প্রমাণ করতে হবে। তাহলে খেয়াল করো, আমরা এটার জন্য যদি আগে, যেহেতু কোণ রিলেটেড প্রশ্ন তাই না, তাহলে আগে অবশ্যই কোণ সূত্র জানি, সেগুলোই আমরা এখানে বসাবো। তাহলে দেখো ট্যান আলফা এটা সমান সমান কি, আলফাটা কার সাথে, পি এর সাথে, এবং উপরে থাকছে হলো পি, এই পিটা সাইন থিটা প্লাস পি কস থিটা। দেখো প্রত্যেকটা থেকে পি পি কিন্তু কাটাকাটি হয়ে গেল, এর নিচে যদি পি কমন নেই তাহলে পি কাটাকাটি হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে সাইন থিটাকে আমরা বলতো কি লিখতে পারি, সাইন থিটাটাকে আমরা এভাবে লিখতে পারি যে সাইন 2 থিটা বাই 2 লেখা যায় না? এবং নিচে কি আসছে, নিচে আসছে 1 প্লাস কস থিটা। সো কস থিটাকেও আমি কিন্তু 2 ইন্টু থিটা বাই 2 এইভাবে করে লিখতে পারি। দেখো এইখানে তোমাকে একটু আইডিয়া করতে হবে যে আমার যেহেতু আলফার মানটা সমান সমান থিটা বাই 2 এটা দেখাতে হবে, সো তাহলে আমাকে এখানে থিটা বাই 2 তো নিয়ে আসতে হবে। সো এখানে থিটা আছে, থিটা বাই 2 যদি নিয়ে আসি তাহলে 2 থিটা বাই 2 হলো, আর এখানে কস থিটা বাই 2 সেটার জন্য সামনে 2 একটা গুণ হয়ে গেল, 2 থিটা বাই 2। এখন দেখো আমরা যেটা জানি সাইন 2 থিটা বাই 2 এটাকে আমরা কি লিখতে পারি, বা সাইন 2a, এটার সূত্র কি ছিল যে 2 সাইন a কজ a, তাই না? অর্থাৎ সাইন 2a এর যে সূত্র সেটা কি 2 সাইন a কজ a। আর এখানে দেখো 1 প্লাস কস 2 থিটা বাই 2, এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি 2 কজ স্কয়ার থিটা বাই 2। দেখো 2 কজ স্কয়ার থিটা বাই 2, এই যে 1 প্লাস কস 2 থিটা, এগুলা কিন্তু এই ইয়াতে দেখছো ত্রিকোণমিতির মধ্যেই পাইছো, আমি তাও আরেকবার লিখে দেই। এই যে সাইন 2a এটার সূত্র কি ছিল, 2 সাইন a কজ a, এবং 1 প্লাস cos 2a এটার সূত্র কি ছিল, 2 cos স্কয়ার a, তাই না? তো এটা খেয়াল রেখো ভাই যে cos 2a সমান সমান তোমরা মেইনলি যখন সূত্র শেখো তখন এই যে 2 cos স্কয়ার a মাইনাস 1। তো আমাদের যেহেতু আমাদের এখানে মূলত কোনটা লাগবে, 1 প্লাস cos 2a আমরা যেহেতু পেয়ে গেছি তাই এই কারণে এটা এইভাবে রাখলাম। তাহলে দেখো এখান থেকে কি কাটাকাটি যায়, আমাদের 2 2 কাটাকাটি যাচ্ছে, তারপরে একটা cos থিটা বাই 2 আর একটা cos থিটা বাই 2 কাটাকাটি যাচ্ছে, তাহলে কি লেখা যায়, এখান থেকে আসে হচ্ছে tan থিটা বাই 2, এবং এই tan থিটা বাই 2 সমান সমান হচ্ছে tan আলফা। সুতরাং আমরা লিখতে পারি কি আলফা সমান সমান থিটা বাই 2, তাইলে প্রমাণিত। ঠিক আছে, ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। সো এই ছোট ছোট অঙ্ক এগুলাই কিন্তু বেশি গুরুত্বপূর্ণ, খেয়াল রেখো। এরপরে দেখো আরেকটা প্রশ্ন কি বলছে এখানে, যে এমন একটা ভেক্টর নির্ণয় করো যার মান হচ্ছে এই ভেক্টরের মানের সমান এবং দিক হচ্ছে এই ভেক্টরটার বিপরীত দিকে। এমন একটা ভেক্টর বের করতে হবে যেই ভেক্টরটার মান হলো এই ভেক্টরের মানের সমান। তাইলে দেখো আমরা এখানে আগে এই ভেক্টরের মানটা আগে বের করি। সো যে কোনো এমন একটা ভেক্টর বের করতে হবে। এখন দেখো ভাই ভেক্টর যখন আমরা লিখি তখন কি লিখতে হয়, তার মান থাকতে হয় এবং তার দিক থাকতে হয়, তাই তো? এখন এই দিকটা বলো তো আমরা কি দিয়ে প্রকাশ করি,
দিকটা প্রকাশ করি আমরা একক ভেক্টর দিয়ে না, দিকটা প্রকাশ করি আমরা একক ভেক্টর দিয়ে না। আর মান কত সেটা তো আমরা এখান থেকে মানটা পাবো। আর একক ভেক্টর দিয়ে যেহেতু দিক প্রকাশিত হয়, কোন ভেক্টরের দিকে আমাদের ভেক্টরটা আছে, এই ভেক্টরের বিপরীত দিকে। তাহলে আমরা এই ভেক্টরের দিকে আগে একটা একক ভেক্টর বের করব, সেইটাকে জাস্ট মাইনাস করে ফেলবো। মাইনাস করা মানে কি, ঠিক 180 ডিগ্রি ঘুরে যাওয়া বা উল্টা দিকে যাওয়া। তাহলে খেয়াল করো, আমরা এখানে প্রথমে বলছে এই ভেক্টরের মান। তাহলে এই ভেক্টরের মান কত দেখো তো, মান হচ্ছে স্কোয়ার রুট অফ 3 স্কোয়ার প্লাস মাইনাস 4 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার। এবং এইটার একক ভেক্টর কি হবে, 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস k ক্যাপ ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ 2 স্কোয়ার প্লাস মাইনাস 3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। এটা তো একক ভেক্টর, কিন্তু আমরা কি যেই নতুন ভেক্টরটা বের করব সেটার দিক কি এর দিকে নাকি এই ভেক্টরের বিপরীত দিকে? সো যেহেতু বিপরীত দিকে সেই কারণে আমরা সামনে একটা কিন্তু মাইনাস বসাতে হবে, এটা খেয়াল রেখো, সামনে একটা মাইনাস বসাতে হবে। ভেরি গুড। তাহলে এখান থেকে কি আসে দেখো, 3 3 কে 9, 4 4 16, আর এখানে 12 12 144। সো 144 আর 16 160, আর 9 হচ্ছে 169। সো 169 মানে আসে কত, 13। রুট করলে আসে হচ্ছে 13। হ্যাঁ ঠিক আছে। এবং আমরা এখান থেকে যেটা পাই, যে সামনেই মাইনাসটাকে আমি যদি নিয়ে আসি তাহলে এখানে যেটা থাকছে 2 দুগুণে 4, 3 3 কে 9 13 14, রুট ওভার 14 রুট 14। আর এখানে থাকবে হচ্ছে 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস k ক্যাপ। তো আমরা এখানে 13 দিয়ে গুণ দিয়েও দিতে পারো অথবা নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি গুণ দিয়েই যদি দেই তাহলে মাইনাস 26i ক্যাপ মাইনাস 26 বাই রুট ওভার 14i ক্যাপ, মাইনাসে মাইনাসে প্লাস 3 13 39 ডিভাইডেড বাই রুট ওভার 14j ক্যাপ প্লাস আমাদের হচ্ছে প্লাস না তো মাইনাস হবে, মাইনাস 13 বাই রুট ওভার 14 কে ক্যাপ। সো তাহলে এটাই হচ্ছে কিন্তু আমাদের আনসার। তো বলতে পারো যে ভাই রুট 14 এভাবে আলাদা আলাদা রাখতে হবে কিনা, না ম্যান্ডেটরি না। তুমি চাইলে মাইনাস 13 বাই রুট 14 লিখে তারপরে এইটুকুও রাখতে পারো, কোনো অসুবিধা নেই, ফুল মার্কস পাবা। সো এইটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে দেখো কনসেপ্টটা বোঝার চেষ্টা করো, এমন একটা ভেক্টর আমরা বের করতে চাইছি যার মান হলো এই ভেক্টরের মানের সমান। তাহলে মানটা আমরা কত সেটা আগে লিখে ফেললাম। আর দিক তো ভাই এটা কেমনে প্রকাশ করে, দিকটা প্রকাশ করে একক ভেক্টর দিয়ে। তাহলে একক ভেক্টর কার নিব, যার দিকে ভেক্টরটা কাজ করছে সেই দিক বরাবর নিব। কার দিকে, এই দিকে। তাহলে এই দিক বরাবর একক ভেক্টর নিলাম, কিন্তু আমাদের বলেছে এই দিক ঠিক না, এই দিকের উল্টা দিকে, বিপরীত দিকে। সো বিপরীত দিকে বলে মাইনাসের দিকে একটা একক ভেক্টর নিলাম। তাহলে মান নিলাম, দিক নিলাম, এইভাবে করে আমরা অ্যান্সার বের করে ফেললাম। আশা করি বুঝতে পারছো। চলো পরের প্রবলেমটা দেখি। এটা খুবই খুবই চমৎকার একটা প্রবলেম। দেখো এখানে আমাদেরকে বললো i প্লাস জে এই ভেক্টরের লম্ব দিকে এ ভেক্টরের উপাংশ নির্ণয় করো। দেখো আমরা যখন উপাংশ বের করি তখন তোমাদের মনে আছে যে ধরো এই যে এ ভেক্টরের দিকে বি ভেক্টরের যে উপাংশ থাকে, যেমন আমাদের এখানে বলছে যে এই ভেক্টরের দিকে অর্থাৎ i প্লাস জে, i ক্যাপ প্লাস জে ক্যাপ, এই ভেক্টরের দিকে এ ভেক্টর একটা আছে, তার উপাংশ নির্ণয় করো। দেখো আমাদের কিন্তু নর্মাল যে টাইপের প্রশ্নগুলো আমরা সলভ করি সেটা হচ্ছে যে নিচে একটা ভেক্টর থাকে, আমাদের বলে এই ভেক্টরের দিকে এই ভেক্টরের উপাংশ কত নির্ণয় করো। তখন আমরা কি করি, তখন কিন্তু আমরা এই দুইটার মধ্যে একটা ডট গুণ করি এবং মূলত এ কস থিটা আসলে বের করা লাগে, তাই না? আমাদের কি বের করা লাগে, এইটা যদি মান থিটা হয় তাহলে আমাদের কিন্তু জাস্ট এ কস থিটা বের করলে আমরা লম্ব অভিক্ষেপ পাই, এবং এই দিক বরাবর একক ভেক্টর দিয়ে যখন আমরা গুণ দেই তখন কিন্তু আমরা এই এ ভেক্টরের i প্লাস জে এর দিকে উপাংশ কত সেটাই আমরা কিন্তু বের করতে পারি। সো এটা কি বের করছি, এটা হচ্ছে আমাদের i প্লাস জে ভেক্টরের দিকে i প্লাস জে এর দিকে এ এর উপাংশ, হ্যাঁ, i প্লাস জে ভেক্টরের দিকে এটার উপাংশ। এখন কথা হচ্ছে এ কস থিটা আমরা কিভাবে করে বের করব।
কিন্তু আমাকে কিন্তু প্রশ্ন এটা চাই নাই, দেখো আমাদের বলছে আই প্লাস জে এর লম্ব দিকে বের করতে, তো লম্ব দিকের পরে আসছি। আগে নর্মাল আমরা যেটা পারতাম যে এই ভেক্টরের দিকে এই ভেক্টরের উপাংশ কত, সো সেটার জন্য আই প্লাস জে এর দিকে এর যে উপাংশ হবে সেটা কি হবে, দেখো এ কস থিটা কেন লিখলাম, কারণ আমাদের কিন্তু এইখান থেকে এইটুকু যেই অংশটা এটাই তো আমাদের এ কস থিটা না, তো শুধু যদি এ কস থিটা থাকতো তাহলে তো এটুকু মান বোঝাচ্ছে। দিক বোঝানোর জন্য আমাদের এই দিক বরাবর একক ভেক্টর নেওয়া লাগবে, তো সেই কারণে আমরা এই মানের সাথে ওই দিকটাকে গুণ দিলাম। সো দিক কোনটা, আই প্লাস জে এর যে দিকে যে একক ভেক্টরটা সেটাই। তাহলে এখন এ কস থিটার ভ্যালু কত এটা আমাদের এখন বের করা লাগবে, তাই তো? এ কস থিটার ভ্যালু কত, তাহলে সেটার জন্য আমরা কি করি, আমরা ডট গুণ দেই যে আই প্লাস জে যেই ভেক্টরটা আছে এটাকে আমি একটা নাম দিয়ে দিই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। বি ভেক্টর দিয়ে দিলাম ধরো আই প্লাস জে, আর এটা হচ্ছে 2i প্লাস 3j। তাহলে বলো তো আমরা এখান থেকে কি পাইলাম, এখান থেকে আমরা পাইলাম হচ্ছে বি ডট এ করছি। বি ডট এ মানে কি, এ বি কস থিটা, তো এটার মান কত হচ্ছে 2 প্লাস 3 হচ্ছে, অর্থাৎ 5 আসছে, 2 আর হচ্ছে 3। হ্যাঁ, আমাদের তো মূলত লাগবে কি, এ কস থিটার ভ্যালুটা আমাদের লাগবে, বা ভেক্টর রূপটা আমাদের লাগবে, বা ভ্যালুটা আমাদের লাগবে, সরি। তাহলে কত আসে 5 ডিভাইডেড বাই বি এর মান, তো বি এর মান কত, বি ভেক্টর এটা ধরছিলাম, এটার মান কত, এটার মান হচ্ছে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, অর্থাৎ 5 ডিভাইডেড বাই √2, এটা হচ্ছে আমাদের এ কস থিটার ভ্যালুটা। তাহলে খেয়াল করো এ কস থিটা সমান আমরা লিখতে পারি 5 ডিভাইডেড বাই √2, আর এখানে থাকে আই ক্যাপ প্লাস জে ক্যাপ ডিভাইডেড বাই √2। এখান থেকে আমরা কি পাচ্ছি 5/2 আই ক্যাপ প্লাস জে ক্যাপ। ভাইয়া এটা কি বের হলো, এইটা বের হলো আমাদের আই প্লাস জে এর দিকে এ ভেক্টরের উপাংশ কতটুকু সেটা আমরা বের করলাম। কিন্তু আমাদের তো এটা চাই নাই, আমাদের কি চাইছে, আমাদের তো চাইছে যে এই আই প্লাস জে যেই ভেক্টরটা ছিল তার লম্ব দিকে, তার মানে এই দিক বরাবর, তার লম্ব দিক, লম্ব দিক কোনটা, লম্ব দিক তো এই দিক, সো এই দিক বরাবর এর উপাংশ কত, বুঝতে পারছো? আই প্লাস জে যেই ভেক্টরটা ছিল তার লম্ব দিক তো ওয়াই অক্ষটা, বা উপরের দিকটা, সরি উপরের দিকটা, তাহলে এই উপরের যে দিকটা সেই দিক বরাবর এর উপাংশ কত সেটা আমাদেরকে বের করতে হবে। আর তুমি বলতে পারো ভাই এটা এ কস থিটা ছিল, আপনি এ সাইন থিটা করলেই তো পাবেন, কিন্তু খেয়াল করো যদি এ সাইন থিটা এখানে তুমি করো তাহলে কিন্তু জাস্ট মানটা পাবা, এই দিক বরাবর কোনো একক ভেক্টর তোমার জানা নাই, তাহলে তুমি জাস্ট মানটা পাবা কিন্তু দিকটা কিন্তু পাবা না। সো তোমার হয়তো লম্ব দিক বরাবর লম্ব অভিক্ষেপ পাবা, কিন্তু উপাংশ বের করার জন্য একটু ভিন্ন স্ট্র্যাটেজি আমাদের নেওয়া লাগবে। সো মনে করো এ ভেক্টরের এই দিক বরাবর যে উপাংশটা পাইছি এটাকে আমরা বললাম এ এক্স বা এ ওয়ান, ধরো এটাকে বললাম এ ওয়ান, আর এর এই তার লম্ব দিক বরাবর এ ওয়ানের লম্ব দিক বরাবর যেই উপাংশটা সেটাকে আমি বললাম এ টু। তাহলে বলো তো যেহেতু এ ভেক্টরকে আমরা দুইটা উপাংশে ভাগ করছি বা এ ভেক্টরকে আমরা লম্ব উপাংশে ভাগ করছি, তাহলে কি লেখা যায়, তাহলে আমরা লিখতে পারি না যে এ ভেক্টর হচ্ছে সমান সমান এ ওয়ান ভেক্টর প্লাস এ টু ভেক্টর, এটা লেখা যায় না যে এ ভেক্টর হচ্ছে এ ওয়ান প্লাস এ টু ভেক্টর, লেখা যায় তো? তাহলে আমাদের মূলত বের করতে হবে এ টু ভেক্টরটাকে, এ টু ভেক্টর সমান তাহলে কি লেখা যায় দেখো এ মাইনাস এ ওয়ান। এখন খেয়াল করো আমরা মূলত আই প্লাস জে এর দিকে এর উপাংশ, আই প্লাস জে এর দিকে এর যে উপাংশটা নিছি সেটাই কিন্তু আমাদের মূলত এ ওয়ান ভেক্টরটা। তাহলে এ থেকে যদি এ ওয়ানকে বাদ দেই আমাদের এ ভেক্টর কোনটা ছিল, এ ভেক্টর ছিল হচ্ছে 2i প্লাস 3j, 2i প্লাস 3j, এটা হচ্ছে আমাদের এ ভেক্টর। সেখান থেকে আমাদেরকে বাদ দিতে হবে কাকে, 5/2 i ক্যাপ প্লাস j ক্যাপ। তাহলে এখান থেকে আমরা কিন্তু এ টু ভেক্টর কত সেটা পেয়ে যাব। তাহলে 2 থেকে 5/2 যদি বাদ দেওয়া হয় তাহলে আসছে মাইনাস হাফ আই ক্যাপ আর হচ্ছে প্লাস হাফ জে ক্যাপ। আমি আশা করি ঠিকঠাক হিসাব নিকাশ করেছি। সো তাহলে এ টু হচ্ছে আমাদের এটার উত্তর। সো দেখো আমরা কিন্তু এখানে এই প্রবলেমটার মাধ্যমে মোটামুটি আমাদের দুই টাইপের যে প্রবলেম সেই দুইটাই কিন্তু কভার হয়ে গেছে। একটা হচ্ছে কি ছিল,
নর্মাল যে টাইপের প্রবলেমগুলো, যে দুইটা ভেক্টর দেওয়া আছে, আমাদেরকে বলে একটা ভেক্টরের দিকে আর একটার উপাংশ কত নির্ণয় করো। সো সেটা বের করার জন্য আমরা ওই যে এই ভেক্টরের দিকে এ এর উপাংশ সেটা কত হয়, এ cos থিটা হয়। তো এ cos থিটা সেটা আমরা মান কিভাবে বের করছি, ডট গুণ করে বের করছি। এ cos থিটার ভ্যালু কত বের করছি, সো ভ্যালু বের করলাম। কিন্তু এই ভ্যালুটা তো মূলত লম্ব অভিক্ষেপ। আমি যদি উপাংশ বলতে চাই তাহলে একটা একক ভেক্টর দিয়ে গুণ দিতে হবে। কোন দিক বরাবর একক ভেক্টর দিয়ে গুণ দিব, এই দিক বরাবর i প্লাস জে এর দিকে, কারণ i প্লাস জে এর দিকেই তো এর উপাংশ চাইছে। তাহলে i প্লাস জে এর দিকে লম্ব অভিক্ষেপ, আমাদের i প্লাস জে এর দিকে আমাদের একক ভেক্টরটা কত, সেই একক ভেক্টরটা আমরা লিখলাম, এবং তারপরে a cos থিটা, আর তারপরে একক ভেক্টর দিয়ে আমরা a1 ভেক্টরটা পেলাম। a1 ভেক্টরটা কি, a1 ভেক্টরটা হচ্ছে i প্লাস জে এর দিকে এর যেই উপাংশ সেটা। কিন্তু আমাদের তো এই উপাংশ চাই নাই, আমাদের কোনটা চাইছে, যে i প্লাস জে এর সাথে লম্ব যেটা, সেই লম্ব দিক বরাবর এর উপাংশ কত, অর্থাৎ এই উপাংশটা কত। এটা কিন্তু আমাদের এই লম্ব দিকটা বুঝাইছে, লাল কালিটা দিয়ে আমি লম্ব দিকটা বুঝাইছি, এটা কিন্তু এর উপাংশ না। এর উপাংশ কতটুকু, এর উপাংশ হচ্ছে এই দেখো, এর উপাংশ হচ্ছে জাস্ট এতটুকু, কিন্তু এটাই হচ্ছে a2 এর ভ্যালুটা। সো দেখো a1 আর a2 এরা যেহেতু এর দুইটা লম্ব উপাংশ, অর্থাৎ a কে ভেঙেই তো আমরা a1 a2 পাইছি, তার মানে কি a1 আর a2 কে লব্ধি করলে আমরা a পাবো। সো এটাই আমি এখানে লিখলাম যে a পাওয়ার জন্য a1 আর a2 কে লব্ধি করতে হবে। তাহলে দেখো আমাদের মূলত লাগবে a2 কত, সো a2 সমান সমান a মাইনাস a1, এখান থেকে আমরা a2 এর ভ্যালু কত বের করে ফেললাম। সো আশা করি বুঝতে পেরেছো। চলো পরের প্রবলেমটা দেখে ফেলি। কি বললো এখানে, এমন একটা একক ভেক্টর নির্ণয় করো যা xy তলের সমান্তরাল এবং i মাইনাস জে প্লাস কে ভেক্টরের সাথে সমকোণে অবস্থিত। দেখো যেহেতু আমাদেরকে বলে দিচ্ছে যে ভেক্টরটা xy সমতলে আছে, তাহলে আমরা আগে ধরে নেই যে আমাদের ভেক্টরটা হচ্ছে এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ। ঠিক আছে, দেখো আই আর জে যেহেতু xy সমতলে আছে, তাহলে অবশ্যই ভেক্টরটা সামথিং i প্লাস সামথিং জে এরকম ফরম্যাটেই থাকবে, কারণ xy তলের মধ্যে আছে বা xy তলের সমান্তরালে আছে, এবং সেটা এই ভেক্টরের সাথে সমকোণে অবস্থিত। আবার এটা কিন্তু একটা একক ভেক্টর হইতে হবে, তার মানে এটা যদি একটা একক ভেক্টর হতে হয়, তাহলে খেয়াল করো আমাদের কিন্তু স্কয়ার রুট অফ a স্কয়ার প্লাস বি স্কয়ার, এটার মান কত হতে হবে, এক একক হতে হবে। আমি দুই পাশে স্কয়ার করলে কি পাই, a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান হচ্ছে 1। ভেরি গুড, এটা থাকলো। এখন আমাদের বলছে যে এই যে ভেক্টরটা, সেই ভেক্টরটা শুধু xy সমান্তরালই না, বরং ওই ভেক্টরের সাথে সমকোণে অবস্থিত। সমকোণে যদি অবস্থিত হয়, তাহলে এই ভেক্টরের সাথে আমি যদি ওই ভেক্টর i মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ এটার যদি আমি ডট গুণ দেই, ডট গুণ দিলে কি পাওয়ার কথা, শূন্য পাওয়ার কথা। তাহলে দেখো এখানে আমরা গুণ দিলে পাচ্ছি a, তারপর এখানে আমরা গুণ পাচ্ছি মাইনাস বি, আর এটা তো আমাদের ইয়া হয়ে যাচ্ছে কে যেহেতু নাই, তাহলে সুতরাং কি থাকবে, এ আর বি পরস্পর সমান, এ আর বি পরস্পর সমান। তাহলে আমি যদি এটাকে 1 নাম্বার ইকুয়েশন ধরি, এটাকে 2 নাম্বার ইকুয়েশন ধরি, তাহলে আমাদের এখান থেকে বলতো উত্তর কি আমি এ বি তে রাখতে পারবো, পারবো না কিন্তু, কারণ কোথাও প্রশ্নে এ বি বলে কিছু দেওয়া নাই, এটা আমাদের ধরে নেওয়া, তাহলে উত্তরে কখনো এ বি থাকতে পারবে না। তাহলে এখন আমরা এ আর বি এর মান দুইটা বের করতে হবে, এবং আমরা আশা করি পারবো, কারণ দুইটা সমীকরণ আছে এবং দুইটা আননোন, এ আর বি দুইটা আননোন, এবং এ আমাদের 1 নাম্বার 2 নাম্বার দুইটা সমীকরণ আমরা পাইছি। তাহলে এই দুইটা সলভ করে কিন্তু আমরা বের করে ফেলতে পারবো যে আমাদের মূল ভেক্টরটা কত। সো তাহলে এখান থেকে কিন্তু দেখো a ইজ ইকুয়ালস টু বি যদি আমি বসাই, তাহলে কি আসছে, a স্কয়ার প্লাস বি স্কয়ার, মানেও তো a স্কয়ার, কারণ a আর b সমান 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 যদি 1 হয়, তাহলে 2a স্কয়ার ইজ ইকুয়ালস টু 1। এখান থেকে আমরা পাচ্ছি a এর ভ্যালু হচ্ছে প্লাস মাইনাস 1/√2, 1/√2। তাহলে a এর মান যদি এটা হয় এবং b এর মানও যেহেতু সমান, সুতরাং নির্ণেয় ভেক্টরটি কত, সুতরাং নির্ণেয় ভেক্টরটি হচ্ছে 1/√2 i ক্যাপ 1/√2 জে ক্যাপ, এবং সামনে আমরা প্লাস মাইনাস দিতে পারি, কারণ দেখো যখন যেহেতু এ আর বি পরস্পর সমান, যখন এ পজিটিভ হবে, এ এর যদি পজিটিভ মান নেই, বি এরও পজিটিভ মান নেওয়া লাগবে, এ এর নেগেটিভ মান নিলে বি এরও নেগেটিভ মান নেওয়া লাগবে। তাহলে এই কারণে আমরা নির্ণয় ভেক্টরটি এ আর বি লিখলাম, আর যেহেতু দুইটাই প্লাস মাইনাস হতে পারে, তাই সামনে প্লাস মাইনাস রেখে দিলাম। সো আশা করি বুঝতে পারছো। চলো পরের প্রবলেমটা দেখে ফেলি। খুবই কমন একটা প্রবলেম, দেখো খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য।
একটি নদীতে একটি নৌকার বেগ স্রোতের অনুকূলে বলে দিছে 18 এবং স্রোতের প্রতিকূলে বলে দিছে 6, নৌকাটি কত বেগে এবং কোন দিকে চালনা করলে ঠিক অপর পারে পৌঁছাতে পারবে। তাহলে দেখো আমরা এখানে ধরে নিলাম আমাদের স্রোতের যে বেগ, ধরে নিলাম যে স্রোতের বেগ এটা হচ্ছে মনে করো ইউ, এক একজন এক একটা ধরে, কোনো অসুবিধা নাই। আর একটা হচ্ছে আমাদের নৌকার বেগ বা সাঁতারুর বেগ নাকি, বা নৌকার বেগ, নৌকার বেগ যেটা, এটাকে মনে করো আমি বললাম ভি। সো উল্টা ধরলেও কোনো অসুবিধা নাই, কনসেপ্ট দেখো। আমাদের এখানে বলছে যখন স্রোতের অনুকূল থাকে অর্থাৎ ইউ প্লাস ভি থাকে তখন বেগ হচ্ছে 18 হয়, আর যখন প্রতিকূলে থাকে তখন হচ্ছে আমাদের, এটাকে এভাবে লিখলে ভালো কারণ নৌকার বেগ তো বেশি, তা না হলে তো প্রতিকূলে এটা যাবেই না। ভি প্লাস ইউ সমান সমান 18 এবং ভি মাইনাস ইউ সমান সমান হচ্ছে 6। তাহলে আমি যদি দুইটাকে যোগ দেই তাহলে আসছে কত, 2v সমান সমান হচ্ছে 24, তাহলে v এর মান আসে কত 12 এবং ইউ এর মান আসে হচ্ছে তাহলে 6। তাহলে আমরা দুইটা এখান থেকে পেলাম, দুইটা বেগের ভ্যালু আমরা পেয়ে গেলাম। তাহলে এখন দেখো ওই যে আমাদের সেই চিরাচরিত যে প্রবলেম, যে নদীর পার আমাদের দেওয়া আছে যে স্রোতের যে বেগ, স্রোতের বেগ হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার, 6 কিলোমিটার পার আওয়ার এবং নৌকার বেগ হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার, 12 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা যদি সোজা পার হতে চাই তাহলে কোন দিকে রওনা দিতে হবে, অবশ্যই এই দিকে রওনা দিতে হবে, এরকম কোন একটা দিকে। তাহলে এই ভি এর মান হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার, কারণ আমি কোথায় যেতে চাই, আমি চাই যাতে করে দুইটা বেগের লব্ধি ঠিক সোজা বরাবর থাকে, ঠিক সোজা বরাবর থাকে। তাহলে এখান থেকে আমরা কিন্তু যেহেতু বিপরীত প্রান্তে যেতে চাই, কোন দিকে ঠিক অপর পারে পৌঁছাতে পারবে, তাহলে আমরা এখান থেকে যে একটু আগেই যে এরকম একটা ম্যাথ করলাম কিন্তু, সো যদি আমাদের ঠিক বিপরীত প্রান্তে যেতে হয় তাহলে লব্ধিটা তো সোজা বিপরীত দিকে হতে হবে। তাহলে আমরা এখান থেকে দেখো tan 90 সমান সমান, এই অ্যাঙ্গেলটা তো থিটা মনে করলাম, আমরা ধরে নিচ্ছি যে আমাদের এই যে কোণটা, এই কোণটা হচ্ছে থিটা। তাহলে কি লেখা যায় যে tan 90 ডিগ্রি, tan 90 ডিগ্রি সমান সমান আসছে কত, 90 কার সাথে 6 এর সাথে, আর উপরে থাকবে তাহলে 12 sin থিটা প্লাস 12 cos থিটা। তাহলে tan 90 মানে তো 1/0, তাহলে এখান থেকে একবারে আমি লিখে ফেলছি 6 প্লাস 12 cos থিটা সমান সমান হচ্ছে 0। সুতরাং থিটার যে মান এটা হচ্ছে cos ইনভার্স মাইনাস 6/12 অর্থাৎ মাইনাস হাফ, মানে আসে কত 120 ডিগ্রি। আর সেই ক্ষেত্রে আমাদের যে লব্ধি বেগের মানটা পাচ্ছি, লব্ধি বেগের মানটা কত, লব্ধি বেগের যে মানটা পাবো সেই লব্ধি বেগের মানটা কত, লব্ধি বেগের মান W is equals to স্কোয়ার রুট অফ আমাদের স্রোতের বেগ স্কোয়ার প্লাস নৌকার বেগ স্কোয়ার প্লাস 2 ইন্টু 6 ইন্টু 12 cos 120 ডিগ্রি। যারা একবারে সূত্র জানো স্কোয়ার রুট অফ ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, সেটাও অ্যাপ্লাই করতে পারো, কোনো অসুবিধা নেই। সো তাহলে এখান থেকে কি আসে আমাদের, এটা যেহেতু হাফ হয়ে যাবে তাহলে 6 ইন্টু 12, তাহলে এখানে আসছে হলো 36 স্কোয়ার প্লাস হচ্ছে 36 প্লাস হচ্ছে 144 এবং মাইনাস হচ্ছে 6 বারং 72। তাহলে কত হয়, 144 থেকে 36 বাদ দিলে কি রুট ওভার 100, রুট ওভার কত হয় 108, রুট ওভার 108। সো তাহলে এটাই হচ্ছে আমাদের লব্ধি বেগের মান। সো আশা করি বুঝতে পারছো। এছাড়াও তোমরা এই যে এই সূত্র সরাসরিও যদি অ্যাপ্লাই করো তাইলেও হবে, যে W সমান সমান স্কোয়ার রুট অফ ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এটাও কিন্তু মূলত পিথাগোরাস থেকেই আনা যায়। এই যে তুমি যদি এই ভেক্টরটাকে এই পাশে নিয়ে আসো তাহলে এই ভি স্কোয়ার সমান সমান হচ্ছে ইউ স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার, তাহলে ডাব্লিউ স্কোয়ার সমান হচ্ছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, ওখান থেকেও নিয়ে আসা যায়। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো কিভাবে এটা আমরা করব। ঠিক আছে, এবার চলো আমরা তার পরের প্রবলেমটা দেখে ফেলি। কি বলছে দেখো, এক ব্যক্তির অনুভূমিক রাস্তায় 2 কিলোমিটার পার আওয়ার বেগে হাঁটছে, তার মনে হচ্ছে বৃষ্টি উলম্বভাবে 2 কিলোমিটার পার আওয়ার বেগে পড়ছে, বৃষ্টির প্রকৃত বেগ এবং দিক নির্ণয় করো। খুবই খুবই টিপিক্যাল একটা প্রবলেম কিন্তু। দেখো আমরা মনে করলাম যে আমাদের এই ভদ্রলোক সে হচ্ছে ডান দিক বরাবর যাচ্ছে ভিএম বেগে,
ডান দিক বরাবর যাচ্ছে vm বেগে। এবং দেখো লোকটার কাছে মনে হচ্ছে বৃষ্টি উলম্বভাবে পড়ছে, লোকটার কাছে মনে হচ্ছে, তার মানে কি? তার মানে হচ্ছে এইটা বৃষ্টির প্রকৃত বেগ না, বরং এটা হচ্ছে বৃষ্টির বেগ কার সাপেক্ষে? ম্যানের সাপেক্ষে। বৃষ্টির বেগটা ম্যানের সাপেক্ষে সোজাসুজি নিচের দিকে পড়ছে। তাহলে দেখো তো আমরা কি লিখতে পারি, যে বৃষ্টির বেগ লোকের সাপেক্ষে সমান সমান কি লেখা যায়? ভি আর মাইনাস ভি এম, এটা লেখা যায় না? ভি আর এম সমান সমান এই যে ভি আর মাইনাস ভি এম, বা লোকের সাপেক্ষে যেহেতু এটা বেগ দেওয়া আছে, তাহলে কি লোকের সাপেক্ষে বেগ বের করতে হলে যার সাপেক্ষে বেগ বের করছি তার বেগটাকেই উল্টাতে হয়, তার বেগটাকেই বিয়োগ করতে হয়। তাহলে আমরা এখান থেকে দেখো মূলত বৃষ্টির প্রকৃত বেগ যেটা, এইটা আমাদের বের করতে হবে। তাহলে কি লেখা যায়? ভি আর এটা সমান সমান হচ্ছে ভি আর এম প্লাস ভি এম। খেয়াল করবা এখানে মেজরিটি তোমরা যে ভুলটা করো, আমিও শুরুতে এই একই ভুল করে রাখছি, সেটা হচ্ছে যে কখনো এগুলা কিন্তু ভেক্টর সাইন ছাড়া পরীক্ষার হলে লিখবা না, নাম্বার কিছু না কিছু কাটবেই। সো এটা মাস্ট, ভেক্টর সাইনটা দেওয়া লাগবেই। এটা এই জন্য আলাদা করে আমি বললাম তোমাদেরকে যে ভেক্টর সাইন ছাড়া কখনোই আপেক্ষিক বেগের সমীকরণগুলো লিখবা না। এটা কিন্তু স্যাররা দেখলে মার্ক কাটবে যদি আলাদাভাবে লেখো। সো তাহলে দেখো এখানে আমাদেরকে বলছে যে রেইনের ভেলোসিটি বা রেইনের প্রকৃত বেগ তুমি যদি পেতে চাও, তাহলে লোকের কাছে যেটা মনে হচ্ছে এবং লোকের যে নিজের বেগ, তাদেরকে জাস্ট সিম্পলি লব্ধি করে দিলেই হয়ে যাবে। আমাদের সমীকরণ এই কথাটাই বলছে। সমীকরণ বলছে যে তুমি যদি লোকের সাপেক্ষে বৃষ্টির যে বেগ তার সাথে লোকের বেগটাকে যোগ করো, ভেক্টর যোগ করো, কারণ ভেক্টর তো এগুলা ভেক্টর যোগ মানে কি? লব্ধি করো। তাহলে লব্ধি করলেই তুমি এখানে আর এর বেগটা পেয়ে যাবা, অর্থাৎ বৃষ্টির প্রকৃত বেগটা পেয়ে যাবা। তার মানে কি? দেখো আমার এইখানে যেই ভেক্টরটা আছে এবং যে আর এম আছে, এই দুইটা ভেক্টরকে আমার লব্ধি করতে হবে। এই দুইটা ভেক্টরকে আমার কি করতে হবে? লব্ধি করতে হবে। তাহলে দেখো তো এই দুইটা লব্ধি করলে আমরা কি পাবো? যেহেতু এটার মানও 2 একক, এটার মান হচ্ছে 2 কিলোমিটার পার আওয়ার, এইটার মানও তো 2 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা এই দুইটার লব্ধি করলে বলার অপেক্ষা রাখে না, যেহেতু দুইটার মান সমান, তাহলে যেহেতু দুইটার মান সমান 2 আর 2, এই দুইটার যেহেতু মান সমান, তাহলে লব্ধিটা কি হবে? ঠিক মধ্যবিন্দু দিয়ে যাবে না? তাহলে কি আমাদের প্রকৃত বেগ কত হবে বলো তো? প্রকৃত বেগ যেটা ভি আর এর যে মানটা হবে সেটা কি? ওই দুইটার লব্ধি, অর্থাৎ 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, তার মানে কত হচ্ছে? 2√2। ঠিক আছে, 2√2। এবং আমাদের অ্যাঙ্গেলটা কত হবে? না করেই বলে দেওয়া যায় এটা হবে 45 ডিগ্রি। তাও তুমি যদি করতে চাও যে, কারণ অ্যাঙ্গেল কেন বললাম 45 ডিগ্রি, কারণ যেহেতু এটা লম্ব বরাবর আছে, এই দুই আর এই দুই লম্ব বরাবর আছে, দুইটার মানই একই রকম 2 2, তাহলে এদের যেই লব্ধিটা সেটা তো মধ্যবিন্দু, সেটা তো তাদের মধ্যবর্তী কোণকে সমাদ্বিখণ্ডিত করবে। তাহলে এখানে আমরা যে থিটাটা পাচ্ছি, দেখো ট্যান থিটা, এই ট্যান থিটা এটা সমান সমান হচ্ছে 2/2, অর্থাৎ 1 আসছে। সুতরাং থিটার যে মান এটা হচ্ছে 45 ডিগ্রি। বুঝছো তো? এই যে লম্ব বাই ভূমি, এই বাহুটাকে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে তো এটাও 2 এটাও 2, তাহলে ত্রিভুজের মধ্যে লম্ব বাই ভূমি 2/2 করলে 45 পাচ্ছি, 2/2 করলে 1 পাচ্ছি, থিটার মান আসছে 45। তো আশা করি বুঝতে পারছো। ওকে, এই প্রবলেমটা খুবই স্পেশাল একটা প্রবলেম। দেখো এখানে কি বলছে, যে ভূমির সাপেক্ষে বৃষ্টি উলম্ব বরাবর নিচের দিকে 3 কিলোমিটার পার আওয়ার বেগে পড়ছে। অর্থাৎ আমি ধরে নিলাম এই দিক বরাবর আমাদের বৃষ্টি পড়ছে। সো এইটা হলো ভি আর সমান সমান হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার। একজন সাইকেল আরোহী অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে হেলানো তল বরাবর উপরের দিকে 10 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে। অর্থাৎ একজন সাইকেল আরোহী, মনে করো এটা হচ্ছে আমাদের সেই সাইকেল আরোহী, এই সাইকেল আরোহী, হ্যাঁ, এই সাইকেল আরোহী সে কি করছে? সে হচ্ছে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে, আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে 10 কিলোমিটার পার আওয়ার বেগে উপরের দিকে যাচ্ছে, সাই সাই করে যাচ্ছে। এখন কথা হচ্ছে, যখন সে যাচ্ছে আমাদেরকে বের করতে হবে, যদি বৃষ্টি খাড়া নিচের দিকে পড়ে, তাহলে লোকটাকে বৃষ্টি হতে বাঁচতে হলে কোন দিকে ছাতা ধরতে হবে?
এখন খেয়াল করো, যার সাপেক্ষে বেগ বের করতে হবে তার বেগটাকে আমরা উল্টায় লব্ধি করব। অর্থাৎ এইটা তো আমাদের ভি আর ছিল, আর ভিএম কোনটা? ভিএম এটা। তো আমরা যার সাপেক্ষে বেগ বের করব, কারণ যেহেতু লোকটা বৃষ্টি হতে বাঁচতে সাইকেল আরোহীকে কোন দিকে ছাতা ধরতে হবে, অর্থাৎ সাইকেল আরোহীর সাপেক্ষে আমার বৃষ্টির বেগটা বের করতে হবে। এই কারণে আমরা কিন্তু সাইকেল আরোহীর যে বেগটা ছিল সেইটাকে জাস্ট উল্টায় দিব, এবং এই দুইটার মধ্যে যে লব্ধিটা হবে সেটাই আমাকে বের করতে হবে। তাহলে দেখো, এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে ভাইয়া এই কোণটা কি 60 ডিগ্রি না? অর্থাৎ আমরা যখন এই ভেক্টরটাকে উল্টাচ্ছি তখন কিন্তু এই দুইটা ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ কত? 60 ডিগ্রি। এটার মধ্যবর্তী কোণ হচ্ছে 60 ডিগ্রি। এটা কত? 60 ডিগ্রি। তাহলে খেয়াল করো, আমাদেরকে যেটা বের করতে হবে, এইটা তো আমাদের মাইনাস ভিএম, তাই না, বা ভিসি বলতে পারো সাইক্লিস্ট হিসাবে। তাহলে আমরা যখন ভি আর এর সাথে যোগ দিচ্ছি মাইনাস ভিএম কে, এইটা সমান সমান কিন্তু কি নির্দেশ করবে? রেইনের ভেলোসিটি উইথ রেসপেক্ট টু ম্যান। যে লোকের বেগ বৃষ্টির সাপেক্ষে কত, বৃষ্টির বেগ লোকের সাপেক্ষে কত, সেটাই আমরা এখানে বের করতে পারবো যদি দুইটা লব্ধি করি। কারণ আমাদের মূলত চাইছে কোন দিকে ছাতা ধরতে হবে, তাহলে এই দুইটার যে লব্ধিটা হবে সেই দিকেই তো ছাতাটা ধরতে হবে। সো এটা হচ্ছে আমাদের ভি আর এম। তার মানে আমরা যদি এই ভি আর এর সাথে কোনটা কত হয়, থিটার মানটা যদি বের করে ফেলতে পারি তাহলে কিন্তু কাজ শেষ। তাহলে দেখো, ট্যান থিটার সূত্র কি লেখা যায়? ট্যান থিটা এটা সমান সমান হচ্ছে ভি আর, যার সাথে কোণ আছে, কার সাথে কোণ? আর এর সাথে কোণ, এটা হলো 3 একক। মানটা লিখি কিন্তু সবসময়। এবং অন্য যে ভেক্টরটা আছে ভিএম, তার মান কত ছিল? 10। তাহলে 10 সাইন, আমাদের টোটাল অ্যাঙ্গেলটা কত? 60 ডিগ্রি, প্লাস 10 কস 60 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা কিন্তু দেখো থিটার যে মান সেটা বের করে ফেলতে পারবো। tan ইনভার্স, উপরে থাকবে 5 আর নিচে থাকবে 3 প্লাস, ও সরি, উপরে 5 তো না, উপরে থাকবে হচ্ছে 5√3, 5√3, √3/2, 5√3, আর নিচে থাকছে হচ্ছে 3 প্লাস 5। অর্থাৎ থিটা সমান সমান হচ্ছে tan ইনভার্স, বা একটা কাজ করি, এখানেই রেখে দিই, এটা tan থিটা সমান সমান এত। সুতরাং থিটা সমান সমান tan ইনভার্স, থিটা সমান সমান tan ইনভার্স 5/√3 ডিভাইডেড বাই 8। উত্তর এভাবে রাখলেই হবে। খালি বলে দিতে হবে যে সাইক্লিস্টকে বা সাইকেল আরোহীকে উলম্বের সাথে এত কোণে ছাতা ধরতে হবে। এবার চলো আমরা পরের প্রবলেমটা দেখে ফেলি। কি বলছে এখানে? এ এর মান কত হলে এই দুইটা ভেক্টর পরস্পর লম্ব হবে? তো খুবই চেনা পরিচিত অঙ্ক, যে এ ডট বি এইটা সমান সমান তাহলে 0 হবে যদি পরস্পর লম্ব হতে হয়। তাহলে আমরা কি লিখতে পারি? এ আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ প্লাস কে ক্যাপ ডট 2 এ আই ক্যাপ প্লাস এ জে ক্যাপ মাইনাস 4 কে ক্যাপ, এটা সমান সমান তাহলে 0 হবে। তাহলে এ এর সাথে এ 2a গুণ 2a স্কোয়ার মাইনাস 2 এর সাথে a গুণ 2a আর মাইনাস 4 সমান সমান 0 আসছে। অর্থাৎ a স্কোয়ার মাইনাস a মাইনাস 2 সমান সমান 0। জাস্ট এটাকে জাস্ট মিডল টার্ম যদি করে ফেলি, 2a প্লাস a মাইনাস 2 সমান সমান 0। তাহলে এখান থেকে আসে কত? a মাইনাস 2 আর হচ্ছে প্লাস 1 কমন নিলে a মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 0। সুতরাং বুঝতেই পারছো, এত ভেঙে যদি করতে মানে রিস্ক থাকে তাহলে করে ফেলবা, কিন্তু মুখে মুখেই করে ফেলা যায়। এর মান 2, এর মান হচ্ছে মাইনাস 1। ঠিক আছে, এর মান 2 আর আরেকটা এর মান হচ্ছে মাইনাস 1। তো তাহলে এখানে দুইটা উত্তর আসবে যে ভেক্টরদ্বয় পরস্পর লম্ব হবে কোন শর্তে? যদি এর মান 2 হয় অথবা -1। এরপরে আসো আমরা পরের প্রবলেমে যদি যাই। এখানে কি বলছে? পি ভেক্টর যদি এইটা হয় তাহলে পি ভেক্টরটি xyz এর সাথে কত কোণ করছে সেটা নির্ণয় করো। আমরা জাস্ট একটা যদি দেখাই, যে সাপোজ এটা হলো আমাদের সেই x অক্ষ এবং মনে করো এইটা হচ্ছে আমাদের পি ভেক্টর।
তাহলে পি ভেক্টরের সাথে এক্স অক্ষের কোণ কত, এটা মনে করলাম থিটা এক্স, সেটা আমাকে বের করতে হবে। তাহলে এক্স অক্ষ বরাবর যেই ভেক্টরটা, এটাকে আমি জাস্ট একটা আই ক্যাপ ভেক্টর নিলাম, এক্স অক্ষ বরাবর যে কোনো একটা ভেক্টর নিলাম। তাহলে আমরা এখানে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে গেলে কি করি, ডট গুণ করি। তাহলে পি ডট আই করব। সো পি ডট আই মানে কত হচ্ছে দেখো, 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 6k ক্যাপ, এটার সাথে হবে ডট আই ক্যাপ। এটা সমান সমান আমরা কি লিখতে পারবো, এটা সমান সমান আমরা লিখতে পারবো শুধু 2। এখন দেখো পি ভেক্টরের মান কত, স্কোয়ার রুট অফ 2 ইজ, কারণ এখানে কি লিখতে হবে, পি ভেক্টরের মান ইনটু হচ্ছে একক ভেক্টর ইনটু হচ্ছে তাদের মধ্যবর্তী কোণ। তাহলে দেখো cos থিটা এক্স এটা সমান সমান কি হবে, এটা সমান হবে 2 ডিভাইডেড বাই পি এর মান, পি এর মান কত, স্কোয়ার রুট অফ 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, 3 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার। তাহলে থিটা এক্স এর যে ভ্যালু সেটা আমরা এখান থেকে বের করে ফেলতে পারবো, যে cos ইনভার্স 2 ডিভাইডেড বাই, এটা কত আসে, 2 দুগুণে 4, 3 3 9 13, 36 আর 13 49, তাহলে 7 আসবে। সো 2/7 এভাবে রাখলেই হবে। তুমি বাকিটা আমি হোমওয়ার্ক দিয়ে যাচ্ছি, দেখবা থিটা ওয়াই এর যে ভ্যালু সেইটা আসবে কত, আমি বলে দিই দেখো। cos ইনভার্স বলো তো এইটার সহগ কত, 3 না, জে এর সহগ, তাহলে 3 ডিভাইডেড বাই হবে 7। থিটা জেড কত হবে জানো, cos ইনভার্স, দেখো তো জে কে এর সহগ কত, 6, তাহলে 6/7। ঠিক আছে, সো আশা করি এইগুলা করতে পারবা। তাহলে আমরা তিনটা অক্ষের সাথে কোণ কত এটাই বের করে ফেললাম। ওকে, ধ্রুবক এর মান কত হলে এই তিনটা ভেক্টর একই সমতলে অবস্থিত হবে। আমরা কি জানি, যখন তিনটা ভেক্টর এ ক্রস বি ডট সি সমান সমান যদি শূন্য হয় তাহলেই তারা একই সমতলে থাকবে। তো এই সমতলের থাকার যে শর্ত এ বা এ ক্রস বি ডট সি, এটাকে আমরা একবারে কিভাবে লিখতে পারি, যে উপরে আমি এ ভেক্টরটা লিখব 3 - 4a, তারপরে 2 - 1 1 এবং 1 2 - 3। তো আমরা এই যে a ক্রস b ডট c এইটা কিন্তু এভাবে করে প্রকাশ করতে পারি, a ক্রস b ডট c, এইটাকে এরকম নির্ণায়ক বের করলে কিন্তু হয়ে যাবে। তাহলে আমাদের দরকার একই সমতলে থাকা শর্তটা লেখা। সো ধ্রুবক এর মান কত হলে একই সমতলে থাকবে, তো a ক্রস b ডট c এটার মান যদি শূন্য হয় তখনই তো তারা একই সমতলে থাকবে। তাহলে এখান থেকে আমি যদি ভ্যালুগুলো রেখে ফেলি, দেখো 3 ইন্টু এখানে আসছে 3 - 2, তারপরে মাইনাসে মাইনাসে প্লাস 4, 3 দুগুণে 6 - 1, আর হচ্ছে প্লাস এ রাখলে 2 দুগুণে 4, আর হচ্ছে প্লাস 1, তাহলে কত আসছে এখানে 3, 4 সাথে 28 এবং হচ্ছে প্লাস 5a, এটা সমান সমান 0। তাহলে আমাদের 5a এটা সমান সমান আসছে হলো 25। তাহলে এর যে মান এটা হলো 5, অর্থাৎ এর মান যদি 5 হয় তাহলে কিন্তু তিনটা ভেক্টর একই সমতলে থাকবে। ঠিক আছে, সো এটা অ্যাপ্লাই করো। চলো পরের প্রবলেমটা দেখে ফেলি। কি বলছে এখানে, কোন ত্রিভুজের তিনটা কৌণিক বিন্দু এ বি সি দেওয়া আছে, তাহলে এটার ক্ষেত্রফল কত নির্ণয় করতে বলছে। এখন দেখো, আমরা যদি একটা ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু জানি, মনে করো এটা আমাদের এ বিন্দু, এটা আমাদের বি বিন্দু, এটা আমাদের সি বিন্দু, তো আমরা যদি কোনোভাবে ধরো এসি ভেক্টর বের করতে পারি, কোনোভাবে আমরা যদি এ বি ভেক্টর বের করতে পারি, তাহলে কিন্তু ত্রিভুজের যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফল সমান আমরা লিখতে পারি হাফ ইন্টু এ বি ভেক্টর ক্রস এসি ভেক্টর, তাই না, হাফ ইন্টু এ বি ক্রস এসি। তাহলে আমাদের দেখো ভেক্টর তিনটা সরাসরি দেওয়া নাই, কিন্তু তাদের স্থানাঙ্কগুলো লেখা আছে 1, -2, -3। বি মানে হচ্ছে 2, 1, -1। সি মানে হচ্ছে 1, 3, -2। তাহলে বলো তো, আমরা যদি এ বি ভেক্টরটা লিখতে চাই তাহলে কি হবে, 2 থেকে 1 বাদ দিব, এই যে 2 - 1 আই ক্যাপ, 1 মাইনাস মাইনাস প্লাস 2j ক্যাপ, আর হচ্ছে -1 প্লাস 3k ক্যাপ। তাহলে কত আসে
এবি ভেক্টর মানে হচ্ছে আই ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 2k ক্যাপ, এটা হলো আমাদের এবি ভেক্টর। একইভাবে আমি যদি চাই এখন এসি ভেক্টর বের করে ফেলতে, তাহলে কি হবে? এসি ভেক্টর একবারে যদি লিখে ফেলি, আই ক্যাপ নাই হয়ে যাচ্ছে, 3 আর 2 5 জে ক্যাপ এবং -2 প্লাস 3 প্লাস কে ক্যাপ প্লাস কে ক্যাপ। তাহলে দেখো আমরা যখন ক্ষেত্রফল বের করব, এবি ক্রস এসি করতে হবে। এবি ক্রস এসি আমরা কিভাবে করব? এখানে দিব আই ক্যাপ, এটা দিব জে ক্যাপ, এটা দিব কে ক্যাপ, এবং আমাদের এবি যেটা সেটা হচ্ছে 1 3 2 আর এটা হচ্ছে 0 5 1। তাহলে দেখি হিসাব করে কি আসে। আমাদের সামনে একটা হাফ লাগবে, এটা খেয়াল রেখো। আমরা জাস্ট আগে এ ক্রস বি এর মানটা আগে বের করব। তাহলে এখানে আসে হচ্ছে 3 - 10 আর জে ক্যাপ নিলে আসছে 1 এবং প্লাস কে ক্যাপ নিলে আসছে 5। তাহলে এখান থেকে -7i জে ক্যাপ প্লাস 5k ক্যাপ। তাহলে মান কত? সুতরাং আমরা যদি মানের হিসাব করি, হাফ ইন্টু স্কোয়ার রুট অফ 7 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, -7 আর প্লাস দেওয়া তো একই কথা। তাহলে হাফ ইন্টু 7 সাথে 49 50 25, তাহলে 75। সো হাফ রুট ওভার 75, এটাই হচ্ছে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফলটা। সো দেখো এখান থেকে আমাদের যে কোনো দুইটা ভেক্টর দেওয়া থাকলে, আমরা যে কোনো দুইটা স্থানাঙ্ক দেওয়া থাকলে তাদের যেই সরণ ভেক্টর সেটা কিভাবে বের করে এটা আমরা দেখলাম। এবং ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু যে কোনো দুইটা সন্নিহিত বাহু তোমাকে আগে বের করে তাদের ক্রস গুণ করে হাফ করলেই কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফলটা পেয়ে যাবে। এবার আসো আমরা আমাদের ওই যে কার্ল গ্রেডিয়েন্ট ডাইভারজেন্সের যে টাইপের প্রবলেমগুলো আছে এগুলো একটু দেখি। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিগত বছরে তুমি যদি ঢাকা ভার্সিটির প্রশ্ন দেখো, দেখবা যে কার্ল থেকে কিন্তু একটা প্রশ্ন দিয়ে দিছিল। তো এগুলা নর্মালি অঙ্ক খুবই সহজ হয়, একটু বাসায় প্র্যাকটিস করো যাতে করে পরীক্ষার হলে গিয়ে কোনো রকম গন্ডগোল না পাকে। সো আমাদের এ ভেক্টর দেওয়া আছে, ফাই ভেক্টর দেওয়া আছে, দুইটা ভেক্টর বলছে যে তাহলে এই বিন্দুতে এ ডট গ্র্যাড ফাই কত হবে, গ্র্যাড ফাই কত হবে, এটা ভেক্টর দিলে ভালো হয়, গ্র্যাড ফাই কত হবে। তাহলে দেখো আমরা প্রথমে আগে চলো বের করি গ্র্যাড ফাই। গ্র্যাড ফাই এটা কি হয়? এটা হচ্ছে আমাদের ওই যে ডিডিএক্স অফ ফাই কত 2z মাইনাস এক্স কিউব ওয়াই আই ক্যাপ প্লাস dy of j cap plus ddz of k cap। তাহলে ভাইয়া এইখানে যেটা সেটাই তো আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব। তাহলে খেয়াল করো এক্স এর সাপেক্ষে যখন ডিফারেন্সিয়েট করছো এটা হয়ে যাবে কত, -3x² y i ক্যাপ। এই মনে আছে তো ওই যে যখন এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করছি তখন অন্য সবাইকে আমরা কিন্তু কনস্ট্যান্ট ধরবো, জাস্ট এক্সটাই হচ্ছে আমাদের এখানে ভ্যারিয়েবল। তাহলে -3x² y i ক্যাপ রাখলাম, প্লাস প্লাস তো না এখানে মাইনাসই হবে, তো সেক্ষেত্রে আসছে কত 3x², না সরি এক্স কিউব, জাস্ট এক্স কিউব থাকবে, -x³ j ক্যাপ, তাই না? কারণ এটা তো 0 আর এখানে করলে আমাদের শুধু এক্স কিউবটা থাকবে যেহেতু y এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করছি। প্লাস পরেরটা কি থাকছে দেখো, শুধু 2k ক্যাপ থাকবে, কারণ পরে এই পার্টটুকু কিন্তু z নাই তাই এটা বাদ, আর 2z কে ডিফারেন্সিয়েট করলে শুধু 2 থাকবে। ভেরি গুড। তাহলে আমরা গ্র্যাড ফাই কত এটা বের করে ফেললাম। এখন আমাদেরকে জাস্ট এর সাথে এটা ডট গুণ করতে হবে, এর সাথে এই ভেক্টরটাকে ডট গুণ করা লাগবে, ডট গুণ করতে হবে। তাহলে ডট গুণ করলে আমরা এই ভেক্টরটা যদি আগে লিখে ফেলি, 2x² i ক্যাপ 2x² i ক্যাপ প্লাস 3yz প্লাস 3yz j ক্যাপ মাইনাস xz² k ক্যাপ, xz² k ক্যাপ। সো এটার সাথে ডট গুণ দিতে হবে এই রাশিটাকে, এই রাশিটাকে। সো তাহলে এখান থেকে দেখো আমরা যদি ডট গুণ করি তাহলে কি পাই, 3 দুগুণে 6 x⁴ y, মাইনাস আসবে সামনে একটা, তারপরে হচ্ছে j এর সাথে j এর গুণ -3x³ yz এবং -2xz² গেল। তাহলে আমাদের কোন পয়েন্টে বের করতে বলছে? আমাদেরকে বের করতে বলছে 1 1 -1 1 1 -1। তাহলে এটাই যদি ভ্যালুগুলো বসাই তাহলে কি আসবে, ভ্যালুগুলো বসালে কি আসবে দেখি চলো।
সো এখানে আসছে -6। আচ্ছা আমার কি গুণটুন ঠিক আছে ভাই? -3x²y, হ্যাঁ আশা করি ঠিক আছে। সো তারপরে আমাদের এখানে হচ্ছে 1 1 তো গেল, এটা হয়ে যাবে +3 এবং ওইখানে হচ্ছে -2। তাহলে কত হচ্ছে? এইখানে থাকে হলো +1 -5, তাহলে -5 আসছে আমাদের এখানে উত্তর। ওকে, সো চলো পরের প্রবলেমটা দেখে ফেলি। কি বলছে দেখো, যে আমাদের p এর মান কত হলে এই ভেক্টরটা সলিনয়েডাল হবে। p এর মান কত হলে এই ভেক্টরটা সলিনয়েডাল হবে। এখন ভাই এগুলা ভুলে যাও না যে সলিনয়েডাল হওয়ার জন্য কি হতে হয়, নেবলা ডট আর এইটার মান হতে হবে 0। তাহলে ডট গুণ যদি করি, দেখো আমি একবারে লিখে ফেলছি, ddx অফ কি হবে x + 3y, ওই যে i এর সাথে i এর গুণ দিয়ে দিছি, i এর সাথে i এর গুণ দিয়ে দিছি, প্লাস ddy অফ py - z প্লাস ddz অফ, বা এখানে মাইনাস হবে আসলে, মাইনাস x - 2z, এইটা সমান সমান 0 হতে হবে। তাহলে দেখো এখানে থাকবে শুধু 1, এই পাশে থাকবে শুধু p, এবং এই পাশে থাকবে হচ্ছে মাইনাসে মাইনাসে +2 সমান সমান 0। সুতরাং p এর যে মান এটা হতে হবে -3। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। সো আমরা কি করলাম, ডট গুণফল 0 হতে হবে, কারণ ডাইভারজেন্স সলিনয়েডাল তখনই হবে যখন ডাইভারজেন্স 0। সো ডাইভারজেন্স কেমনে করে, ডট দিয়ে করে, ডট গুণফল 0, তাহলে এখান থেকে সিম্পলি আমরা p এর ভ্যালুটা কত বের করে ফেললাম। এবার আসো পরের প্রবলেমটা দেখে ফেলি। দেখো এখানে আমাদেরকে বলছে p এবং q এর মান কত হলে p ভেক্টর ক্ষেত্রটা সংরক্ষণশীল হবে। এখন দেখো গত বছর ঠিক এরকম টাইপের একটা প্রশ্ন আসছিল, কিন্তু সংরক্ষণশীল হবে এইটা দেখে অনেকেই অঙ্কটা বুঝেই নাই যে আসলে কি করতে হবে। দেখো আমরা কিন্তু পড়ছিলাম যে যখন কার্ল 0 হয়, কোনো একটা ভেক্টর ক্ষেত্রে যখন কার্ল 0 হয় তখন সেটা অঘূর্ণনশীল এবং ক্ষেত্রটা সংরক্ষণশীল, আর যখন কার্ল 0 না হয় তখন সেটা একটা ঘূর্ণনশীল ক্ষেত্র এবং সেটা অসংরক্ষণশীল একটা ক্ষেত্র। সো তাহলে এটা খেয়াল রেখো, সংরক্ষণশীল ক্ষেত্র বলা আর অঘূর্ণনশীল বলা কিন্তু একই কথা। সংরক্ষণশীল বলা আর অঘূর্ণনশীল বলা একই কথা। আর অঘূর্ণনশীল যখন হবে তখন আমাদের ক্রস গুণফল, p এর সাথে যদি ক্রস গুণফল করি তাহলে সেটা কি হবে, অঘূর্ণনশীল হতে হলে এটা 0 হতে হবে। ঠিক আছে, আচ্ছা এখানে এটাও p ভেক্টর দেওয়া আছে, যাই হোক এটাকে a ভেক্টর দিয়ে দিই, চলো এটাকে a ভেক্টর দিয়ে দিই, তাহলে ওই p q এর সাথে মিলবে না। অর্থাৎ দেখো যদি অঘূর্ণনশীল হতে হয় তাহলে অবশ্যই তাদের ক্রস গুণফল 0 হতে হবে, কারণ আমরা জানি কার্ল 0 হতে হয়, অঘূর্ণনশীল মানে কার্ল 0 হতে হয়। কার্ল 0 কার্ল কেমনে করে, ক্রস গুণ করে করে, তাহলে যদি কার্ল 0 হতে হয় তাহলে ক্রস গুণফল 0 হতে হবে। এখন এইটা আমরা কিভাবে করব, এই যে এখানে নিলাম i ক্যাপ, এটা নিলাম j ক্যাপ, এটা নিলাম k ক্যাপ। প্রথমে ন্যাবলার জন্য লিখে ফেলবো ddx ddy ddz, এবং তারপরে a ভেক্টর যেটা সেটা কি লিখবো, x - qy y² প্লাস pz y - 2z। তাহলে আসো দেখি হিসাব করে কি আসে। i এর মান এখান থেকে আসছে ddy অফ y - 2z মাইনাস ddz অফ y² মাইনাস pz মাইনাস j ক্যাপ অফ ddx অফ y - 2z মাইনাস ddz of x - qy plus k cap ddx of y² minus pz minus ddz of dy of x minus qy তাহলে এটার মান কত হতে হবে, এটার মান হতে হবে 0। আচ্ছা তাহলে এখানে কি আসে, এই পাশে আসছে হলো শুধু 1,
আর এই পাশে আসছে হলো মাইনাসে মাইনাসে প্লাস পি এত আই ক্যাপ। তাহলে এটা সমান সমান যদি 0 হয় তাহলে দেখো, যদি বাম পাশে 0 হতে হয় তাহলে অবশ্যই ডান পাশেও প্রত্যেকটা রাশিকে শূন্য হতে হবে। তার মানে এই রাশিটা হচ্ছে শূন্য হবে আর এই রাশিটাও কিন্তু শূন্য হবে। তাহলে বুঝতেই পারছো, সুতরাং যদি 1 প্লাস পি সমান শূন্য হতে হয়, পি এর মান হচ্ছে -1 এবং কিউ এর মান হচ্ছে 0। দেখো বুঝছো কিনা, যে আমাদের যদি কার্লটা 0 হতে হয় তাহলে অবশ্যই ডান পাশের প্রত্যেকটা রাশি তো 0 হতে হবে। তাহলে আই এর সহগ 0 হতে হবে, যেহেতু এমনি 0 হয়ে আছে। কে এর সহগ যেটা সেটাও 0 হতে হবে। তাহলে কখন কে 0 হবে? যদি কিউ 0 হয়। কখন আই এর সহগ 0 হবে? যখন পি এর মান -1 হবে। সো তাহলে এইটা হলে আমাদের এ যেই ভেক্টরটা আছে সেই এই ভেক্টরটাই হচ্ছে সংরক্ষণশীল হবে বা অঘূর্ণনশীল হবে। সো আশা করি বুঝতে পারছো। সো এই ছিল আমাদের ডিইউ রিটেন স্পেশাল ক্লাস। সো তোমরা প্রবলেমগুলা একটু ভালোভাবে প্র্যাকটিস করো। তো যেটা একদম ক্লাসের শুরুতে বলছিলাম যে বইয়ের লাস্টে যে প্রবলেমগুলো আছে সেইগুলো একটু ভালোভাবে প্র্যাকটিস করো, কারণ বই থেকেই হুবহু প্রবলেম দেওয়ার সম্ভাবনাই বেশি থাকে। আর এছাড়াও যদি একটু ঘুরায় পেঁচায় প্রবলেম দেয় তাহলে আগে প্রথমে দেখবা যে ওই প্রবলেমটা করার জন্য বা বুঝার জন্য, যে প্রবলেমে কী চাইছে এটা বোঝার জন্য বা সলভ করার জন্য কি আসলে তোমার অনেক সময় নষ্ট হবে কিনা। যদি দেখো একদম ব্র্যান্ড নিউ প্রবলেম, আগে কখনো দেখো নাই, তাহলে স্কিপ করে পরের প্রবলেমগুলো সলভ করে আসাই উচিত। একটা প্রবলেমে খবরদার আটকায় থেকো না। সো দেখবা যে অধিকাংশ প্রবলেমই থাকবে বইয়ের থেকে তুলে দেওয়া। সো যেগুলো বইয়ের থেকে তুলে দেওয়া আছে ওইগুলো যাতে কোনোভাবে মিস না যায়, মানে চিন্তা করতেও যাতে করে তোমার ওখানে সময় নষ্ট না হয়, যেগুলো বইয়ের থেকে দিবে। যদি বইয়ের প্রবলেমগুলো ভালোভাবে কভার করে ফেলতে পারো তাহলে রিটেন নিয়ে আসলে আর কোনো প্যারা থাকবে না। আর যেগুলা এক্সট্রা প্রবলেম থাকবে, একটু নতুন টাইপের থাকবে, যদি তুমি বইয়ের প্রবলেমগুলো তাড়াতাড়ি সলভ করে ফেলতে পারো, যেগুলো কমন প্রবলেম এগুলো যদি দ্রুত সলভ করে ফেলতে পারবা, যদি পারো, তাহলে দেখবা যে তোমার যেগুলা একটু পেঁচাই দিছে বা একটু নতুন টাইপের প্রবলেম সেগুলো চিন্তা করার জন্যও সময় পাচ্ছ। সো এই জন্য বারবার করে বলছি, বইয়ের মধ্যে যে টাইপের প্রবলেমগুলো আছে, যেগুলো তোমার ধরো উদাহরণের অঙ্ক যেগুলো করে দেওয়া আছে, এগুলো একটু বারবার বারবার করে প্র্যাকটিস করো। ঠিক আছে, সবাইকে দেখা হবে তোমাদের সাথে আবার ইনশাল্লাহ নেক্সট কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।